আমাদের বিশেষ আয়োজন সময় টেলিভিশনের প্রাণের বইমেলায়। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে নারীর সাহিত্য এবং সাহিত্যে নারী। বিষয়টি নিয়ে আমরা এর আগেও বহুবার আলোচনা করেছি, কিন্তু এই বিষয়টির আলোচনা সমসাময়িক কালে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ নারী যারা লেখক আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, কথাশিল্পী আছেন, তারা সবাই বিভিন্ন বিষয়ে নারীর যে জীবন, সমাজ, বাস্তবতা, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, এমন কোনো বিষয় নেই যে তাদের লেখনীর যে পটভূমি সেখানে ছুঁয়ে যাচ্ছে না, তাদের লেখনী সেখানে যাচ্ছে না। অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে নারীর জন্য, নারীর ভাবনা, চিন্তা, সর্বোপরি এই সমাজকে নিয়ে নারীর কী চিন্তা, সেটিও কিন্তু উঠে আসছে। নারীর সাহিত্য বলতে এখন কিন্তু শুধুমাত্র নারী লেখকদের বা নারী কবিদেরই বোঝায় না, নারীকে নিয়ে লিখছেন পুরুষরাও, এবং সেই সাহিত্যে যদি কেন্দ্রীয় ভূমিকায় থাকে নারী, নারীর কথন যদি উঠে আছে, আমরা তাকে নারী সাহিত্য বলছি। কিন্তু এরপরেও যে সমাজের অর্ধেক নারী অর্ধেক পুরুষ, সেই জায়গায়ও কিন্তু নারীর যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো দিনে দিনে এখন কিন্তু সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠছে। অর্থাৎ নারীর যে এক ধরনের ইমেজ তৈরি করা, যে ইমেজে ভুক্তভোগী নারী, যে ইমেজে সেবাব্রতী নারী আমরা দেখে এসেছি, সেই জায়গা থেকে কিন্তু সাহিত্য অনেকটা বেরিয়ে এসেছে। অনেক জায়গায় নারীকে আমরা বিভিন্ন ধরনের সংগ্রামী চরিত্রে যেমন দেখতে পাচ্ছি, তেমন নারীকে আমরা জাগরণের ভূমিকাও দেখতে পাচ্ছি। নারীর স্বাভাবিক জীবনকেও নিয়ে আসছেন লেখক সাহিত্যিকরা এই তাদের লেখনীর মাধ্যমে। আমাদের কাছে আজকে যে অতিথি আছেন, যার কাছে আমরা জানতে চাইব, তিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। তার লেখালেখিতে যে সমসাময়িক লেখালেখির সাথে পুরনো যে লেখালেখিগুলো ছিল, পুরনো বলবো না, যেগুলো আগের লেখালেখি ছিল, সেইগুলো কেমন পরিবর্তন এনেছে এবং ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আরও আনতে হবে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন নভেরা হোসেন। তিনি একাধারে লেখক এবং কবি, এবং তিনি গবেষকও। শিক্ষকতা করেছেন নৃবিজ্ঞানে, কিন্তু এখন পুরো দস্তুর লেখক হয়ে উঠেছেন। এই যে পুরোপুরি লেখনীতে মনোনিবেশ করা একজন নারীর, সেই জায়গার গল্পটাও কিন্তু আমরা শুনব। আমাদের সঙ্গে আছেন নভেরা হোসেন, এবং নভেরা হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ, ভালো আছি। বইমেলায় আসতে পেরে সবসময় আমার ভালো লাগে। আজকে আমার সেকেন্ড ডে। এই তো। আচ্ছা, লেখালেখি শুধু এখন কি নিয়ে লেখালেখি চলছে, কিংবা নতুন কোনো কিছু আসলো কিনা, সেইটা আগে দর্শকদের নিয়ে বলেন একটু। নতুন এইবার বইমেলাতে আমার গতকালই এসেছে একটি কবিতার বই, গরম অথবা আইসবার্গের শীতলতায়। আর একটা সংকলন আসার কথা ছিল কবি শামীম কবিরকে নিয়ে, স্মরণ সংখ্যা। ওইটাও হয়তো প্রকাশ হবে এই বইমেলাতেই। আচ্ছা, আমরা যে আলোচনার বিষয়টি আজকে ঠিক করেছি, যে নারীর সাহিত্য এবং সাহিত্যে নারী, দুইটি বিষয়। একটি হচ্ছে যে নারীকে কিভাবে দেখা হচ্ছে সাহিত্যের মাধ্যমে, আরেকটি বিষয় হচ্ছে নারীর লেখনী। তো আপনাকে যদি সাহিত্যে নারী দিয়ে প্রথমে জিজ্ঞেস করি, যে আসলে আগের লেখার সাথে এখনকার লেখার কোনো পরিবর্তন কি আপনি দেখতে পান সমসাময়িক, আপনি যখন লিখছেন তখনকার লেখা? না, অবশ্যই তো অনেক পরিবর্তন হয়ে গেছে। কারণ আমরা অল্প বয়সে যখন ৮০ দশক থেকে ৯০ দশকে যেই নারীদের, প্রথমে যদি বলি নারীদের লেখা সাহিত্য, তো সেটা আসলে বেগম কেন্দ্রিক কিন্তু একটা সাহিত্য চর্চা এখানে ছিল। সেই বেগমে যারা লিখতেন, তারা যেই নারী সাহিত্যিকরা লিখতেন, আর এখন বর্তমানে যারা আমাদের দেশে সাহিত্য করছে বা কবিতা লিখছে, গল্প উপন্যাস লিখছে, তাদের মানসিক জগতে একটা আলাদা ব্যাপার আছে। কারণ তখন আসলে নারীরা কিছুটা, মানে আমার মনে হচ্ছে গার্হস্থ্য জীবনের সাথে অনেক বেশি জড়িত ছিল, মানে পাকিস্তান আমল বলি বা তার আগের সময়গুলো, ব্রিটিশ আমল বা হচ্ছে যে কিংবা আরও আগের 1900। তো সেই জন্য ওই বেগম যে নূরজাহান বেগম যে পত্রিকাটা, ওইটাও কিন্তু কিছুটা ওই আইডিয়া থেকে, যেমন ওখানে কিন্তু লেখাগুলো যে নারীরা যারা লেখকরা যারা লিখতেন, তাদের কিন্তু বিষয়বস্তুর মধ্যে একটা নারী কেন্দ্রিক বিষয়ই ছিল, মানে নারীর জীবন, নারীর মানে সব মিলে নারীর একটা ঘেঁটো ছিল। আর এখনকার যে নারী সাহিত্যিকরা, তারা কিন্তু সব বিষয় লেখে, ভাস্ট একটা বিষয়ে চলে যায়।
হ্যাঁ, এটা মূল মানে বিষয় আর কি, আমার মনে হয় যে পার্থক্যটা আর কি। আর আরেকটা যেটা বললেন যে আগের লেখায় যে নারীদেরকে কিভাবে পোর্ট্রেট করা হতো আর বর্তমানে যে নারীকে পোর্ট্রেট করা হয়, এটা নারী পুরুষ উভয় জেন্ডারের লেখকদের ক্ষেত্রেই হতে পারে। ওই ওই একই রকম কিন্তু মানে দেখা যায় যে আগের যে আমরা ঐতিহাসিক যে সময়ের যে সাহিত্যগুলো ওই সময়ের, সেখানে কিন্তু নারী ছিল, যেমন শকুন্তলা, নারী ছিল কিন্তু অনেকটা পূজনীয়, অনেকটা দেবীর আসনে বসিয়ে নারীকে সাহিত্যে আনা হতো। আমাদের কাব্যগুলা আগের যে, এবং আগের আমাদের এই সাহিত্যেরও আগে যে পুঁথি সাহিত্য ছিল আমাদের দেশে, দলিল দস্তাবেজে ও বিভিন্ন জায়গায় যে পাওয়া যায়, সেখানে নারী কিন্তু দেখা যায়, হ্যাঁ সেখানেও নারীর মধ্যেও যে সাধারণ ঘরের নারী আসতো না তা না, কিন্তু একটা স্টেরিওটাইপ ব্যাপার ছিল। আর এখনকার নারী হচ্ছে যে সর্বত্রগামী যে নারী, হ্যাঁ, দুর্গার মতো যে যার অনেকগুলা বাহু, হ্যাঁ, সেই নারীকে এখন মানে পোর্ট্রেট করা হয় এখনকার সাহিত্যে। তবে পুরুষ লেখক আর নারী লেখকের লেখায় একটা পার্থক্য আমি এখনও করি। এক্ষেত্রে আমি মানে যেমন আমি নিজে নারীদের লেখা আমি নিজে নারী সাহিত্যিক হয়েও নারী লেখকদের লেখা কম পড়ি। কেন জানেন? সেটার কারণ হচ্ছে ওইখানে ওই যে বেগমের যে চর্চা ছিল, নারী কেন্দ্রিক ঘেঁটো, ওটা কিছুটা এখনো রয়ে গেছে। চেঞ্জ হলেও সেই জিনিসটা কিন্তু কিছুটা রয়ে গেছে। কবিতার ক্ষেত্রে বেশি, কবিতায় নারী কবি বলা তো ঠিক না, কবিদের মধ্যে যারা জেন্ডারে ফিমেল, তাদের কবিতা আমি খুব বেশি মানে পছন্দ করতে পারি না এখনো। কারণ ওইখানে দেখা যায় যে সে তার ব্যক্তি থেকে বের হতে পারে কম, এইটা কিন্তু একটা আছে। মানে সামগ্রিক যে সমাজের যে প্রেক্ষাপট, তার যে অবস্থান, একদম পুরুষের সাথে মিলিয়ে যে নিজেকে চিন্তা করা, ভাবনা করা, এই জায়গায় কি ঘাটতি থেকে যাচ্ছে লেখনীর জায়গায়, কি এটা প্রকাশ পেয়ে? এই জায়গায় ঘাটতি থেকে যাচ্ছে পুরোপুরি সবার না, অনেকে এটা থেকে বের হয়ে আসে। যেমন আমি শাহিন আক্তার, বর্তমান সমসাময়িক যে শাহিন আক্তার কথা ধরেন, হ্যাঁ, তার লেখা কিন্তু অনেক বেশি এই জায়গা থেকে বের হয়ে আসছে। হ্যাঁ, সে কিন্তু ডিফারেন্ট বিষয় নিয়ে, হিস্টোরিক্যাল ক্যারেক্টার নিয়ে লেখে, ময়ূর সিংহাসন, সে ওই জায়গা উত্তরণ করেছে, কিন্তু প্রত্যেকে পারে নাই। অনেকেই দেখা যায়, আমি যদি তসলিমা নাসরিনের কথাই ধরি, সে তো অনেক ফেমাস, অনেক কিছু, সে একটা ফেমিনিস্ট অ্যাসপেক্ট থেকে লেখে, কিন্তু তার ওইটাও কিন্তু ওই যে নারীর ঘেঁটো আছে তার ভিতরে। হ্যাঁ, নারীর চর্চা, নারীর, হ্যাঁ, এটা অনেকে লাইক করে, আমি কিন্তু মানে অনেকে লাইক করে, হ্যাঁ, কিন্তু মানে সামগ্রিকভাবে যদি দেখতে যাই, ওইটা কিন্তু একটা আসে ওই মার্জিনাল। হ্যাঁ, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমরা আবার ফেরত আসছি, তখন আমরা আলোচনায় যাব যে বাংলাদেশের যে সাহিত্য নারীর, সেই সাহিত্যে আসলে নারী কতদূর এগুলো, ভবিষ্যৎটা কেমন হবে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। এই বিরতির পরে আমরা আবারও আসবো আমাদের অতিথি নভেরা হোসেনকে সাথে নিয়ে, এবং তার কাছে তার লেখনীর মাধ্যমে বাংলাদেশের যে নারী লেখকরা যে অবস্থান তৈরি করেছেন, সেই জায়গায় ভবিষ্যৎটা আমরা কতদূর দেখতে পারি, স্বপ্নটা আমরা কত বড় দেখব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় আসবো। নারী জাগরণের সেই কাব্য, তারপরে হচ্ছে বাংলাদেশের যখন জন্ম হলো, সেলিনা হোসেনকে আমরা লিখতে দেখেছি, আমরা শাহিন আক্তারকে লিখতে দেখছি, আমরা এই যে নতুন প্রজন্মের অনেক লেখককে লেখালেখি করতে দেখছি। বাংলাদেশে নারী সাহিত্য কত দূর এগুলো, এই প্রশ্ন নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের অতিথি নভেরা হোসেনের কাছে। বাংলাদেশের যে সাহিত্য, সমকালীন সাহিত্যে নারী লেখকরা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিনকে দিন। তো তাদের লেখনী এবং ভবিষ্যতের জন্য, আপনারা যখন লিখছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো কিছু না কিছু বার্তা দিয়ে যাচ্ছেন। যারা পরবর্তীতে আসবে, তারা আসলে কিভাবে এই লেখাগুলোকে আরও ছড়িয়ে দিতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে, আরও বিষয় অন্তর্ভুক্ত করতে পারে বলে আপনার মনে হয়? এখন বাংলাদেশের নারী সাহিত্যিকরা যা লিখছেন,
একটা পর্যায়ে চলে এসেছে, যেটা আমি বললাম যে আগের যে আমাদের মানে আমাদের যারা পূর্ব হ্যাঁ যারা ছিল সেই স্টেরিওটাইপ ভেঙে ফেলেছে, ভেঙে এখন নতুন ধারা লেখা শুরু হয়েছে। আমি চাইবো যে নতুন যে প্রজন্ম আসবে তারা আসলে মানে এমন ধরনের লেখাগুলো লিখবে যেটা যেখানে নারী কোনো লেখা পড়ে যেন মনে না হয় যেটা নারীর লেখা। এটাই সবচেয়ে বড় কিন্তু চাওয়া আর কি। হ্যাঁ, ওই জায়গাটা ভাঙা খুব কঠিন। ওই জায়গাটা যেহেতু বহু বছর ধরে তৈরি হয়ে গেছে বেগম কেন্দ্রিক, হ্যাঁ, তো সেই জায়গাটা ভাঙা এখনও মানুষের মনের নারীদের ভিতরে বা যারা লেখেন তাদের ভিতরেও রয়ে গেছে। আর বিষয়বস্তুর ক্ষেত্রেও আমি একটা পরিবর্তন মানে যে গার্হস্থ্য এবং প্রেম কিন্তু একটা লেখার খুব একটা দেখা যায় যে নারীদের লেখা কবিতায় এই প্রেম কিন্তু খুব উল্লেখযোগ্য। হ্যাঁ, অনেকগুলো কবিতায় থাকে যে প্রেম, হ্যাঁ, প্রেম বা খুনসুটি এই ধরনের বিষয়গুলো, এগুলো থেকে বেরিয়ে এসে মানে প্র্যাকটিক্যাল যে লাইফ, মানে আমাদের স্ট্রাগলের যে লাইফ, আমাদের যে সাধারণ মানুষের যে জীবন, কবিতায় এগুলো গদ্যেরই বিষয় বেশি, কিন্তু কবিতায় এগুলো কিন্তু রূপকের মাধ্যমে নানা কিছুর মাধ্যমে বা নানা রকম সামাজিক যে পরিবর্তনগুলো ঘটে সেই পরিবর্তনগুলো সাহিত্যের মধ্যে আনা। তা সেই জিনিসগুলো আসলে আমার মনে হয় যে ভবিষ্যৎ নারী লেখকদের অনেক বেশি চর্চা করা দরকার আর কি। আমরা যখন আপনি লেখালেখিতে এসেছেন একটু আপনাকে ধরেই যাই, সেটি হচ্ছে কেন লেখালেখিতেই আসতে হলো, মানে এইটা তৈরি হলো কখন থেকে, আমাকে লিখতে হবে এই জায়গাটা তৈরি হলো কিভাবে? আসলে লেখালেখি ছোটবেলা থেকে বই পড়ি। আমার বাবা খুব দার্শনিক ধরনের মানুষ ছিলেন, মোয়াজ্জেম হোসেন। আমাদের বাসায় অনেক বই ছিল, হ্যাঁ, নৃবিজ্ঞানের বই থেকে শুরু করে গীতা, বাইবেল সব কিছুই ছিল। হ্যাঁ, তখন থেকে আমাদের একটা পড়ার অভ্যাস আর কি তৈরি। আমার অন্য ভাই বোনরা যে খুব পড়ে তা না, আমি পড়তাম। হ্যাঁ, আমি পাগলের মতো বই পড়তাম, অন্যের থেকে এনে বই পড়তাম, আমার মা পড়তো। তো সেইটা একটা পড়াটা শুরু হয়। তারপরে আবার আমি কিছু ডায়েরি লেখা শুরু করি। এরপরে দেখা যায় যে আমার এক ঝাঁক তরুণ কবিদের সাথে পরিচয় হয় নদী পত্রিকার, হ্যাঁ, রংপুর থেকে বের হতো একটা লিটল ম্যাগাজিন। তো ওদের ওই কবিতা লেখা দেখে ওদের ওখানে আমি তখন লিখতাম না, আমি তখন ক্লাস 8-9-এ পড়ি, কিন্তু আমার ভেতরে তখন একটা মানে অনুভূতি তৈরি। আর আসলে লেখার ব্যাপারটা একটু হয়তো ছিল ভিতরে, আর বইপত্র পড়ছি সব কিছু মিলিয়ে একটা সময় আমি কিন্তু একটু দেরিতে স্টার্ট করছি, যদিও মানে আগে অনেক কিছু লিখতাম সেগুলো কখনো ছাপাইনি। কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, জাহাঙ্গীরনগরে অ্যানথ্রোপোলজিতে পড়ি, তখন শেষের দিক থেকে আসলে লেখাগুলো শুরু করি আর প্রকাশ করা শুরু করি অনেক পরে। আমার বই বের হয়েছে প্রথম 2009 সালে। হ্যাঁ, তখন কিন্তু অনেক পরে, আমি চাকরি বাকরি করে তারও পরে। তা আমি লেখাতে চলে আসলাম, মানে আমি তো আগে চাকরি বাকরি করতাম। হ্যাঁ, আপনি তো শিক্ষকতা করেছেন নৃবিজ্ঞানে, তো নৃবিজ্ঞান থেকে এখানে আসা এটা হচ্ছে আগ্রহ থেকেই তো আসা, কিন্তু পুরোপুরি ওইটা ছেড়ে দিয়ে একদম পুরো লেখালেখিতে মনোনিবেশ করা এটা কেন মনে হলো? আমার কিন্তু মাস্টার্সে ভালো রেজাল্ট ছিল, ফার্স্ট ক্লাস। তা আমি তখন ওই যে প্রথমে আসলে আমরা ICDDRB পপুলেশন এই ধরনের রিসার্চের কাজের সাথে কিছুদিন ছিলাম। পরে আমি আবার লালমাটিয়া কলেজে ঢুকলাম, ওটা একটা ঝামেলা, কারণ আমি শেখ বোরহানুদ্দিনে পড়াতে গেলাম। আমার আসলে ওই চাকরি ভালো লাগে না, ওইটা একটা বড় স্টোরি আছে, এটা সময় হবে না এখানে বলার। মানে একঘেয়েমি, হ্যাঁ, একঘেয়েমি লাগছে কলেজের চাকরি, খুব একঘেয়েমি। আমার মনে মানে এটা আমার পক্ষে সম্ভব না, আমি মরে যাবো। আমার খুব প্রখর অনুভূতি, তো মানে আমি যেটা পারি না এটা করতে পারি না। তো ওইটা ছেড়ে পরে আমি আবার NGO-তে গেলাম, ডক্টর আতিউর রহমানের সাথে কাজ করতাম। ওটা ভালো লাগছিল। ওইটা ছেড়ে আবার আমি কিছুদিন এর মধ্যে বিয়ে হলো, আমি সৌদি আরবে গেলাম, আসলাম, আমার বাচ্চা হলো। এরপরেও আমি ইউনিসেফের প্রজেক্টে জয়েন করেছিলাম। কিন্তু তারপরে দেখা গেল কি আমি ধীরে ধীরে লেখাটা আবার আরও একটু সিরিয়াস হয়ে উঠছি, এবং জব, চাকরি, আমার নৃবিজ্ঞান এগুলো থেকে কিভাবে যেন দূরে সরে আসছি। হ্যাঁ, মানে পরিপূর্ণ মনোনিবেশটা আপনি আস্তে আস্তে আমার মধ্যে মনে হয় যে লেখকের যে মানে একটা জন্ম হচ্ছে এরকম একটা, হ্যাঁ, সেই জন্মটাই হয়তো গিয়ে আমাকে ওই পেশা থেকে হয়তো একটু দূরে রাখছে। অনেকেই, আমার মা খুব করতো যে তুমি চাকরি করতেছো না। আমিও ভাবি যে করব এই করে, কিন্তু আমি দেখা যাচ্ছে লেখার মধ্যে আছি। আচ্ছা, এই যে আপনি যে বিষয়গুলো নিয়ে লিখছেন, আমরা আপনার লেখায় যে মানবিক বোধগুলো পাই, যে অনুভূতিগুলো দেখি, সেই অনুভূতিগুলো
বলার এক ধরনের মানে আকাঙ্ক্ষা থেকেই তো বলা। এই যে প্রসব বেদনা লেখার একটা এই জিনিসটা আসলে লেখক কবিদের কোন মানে কিভাবে আপনারা অনুভব করেন? আচ্ছা, অনুভব করে কি আসলে আমার মনে হয় যারা লেখালেখি করে বা শিল্পীরা ছবি আঁকে মানে তারা হচ্ছে মানে খুব মানে পর্যবেক্ষণ করে, খুব অবজারভেশন মানে তাদের একটা ব্যাপার আছে এবং সেইটা তাদের কোনো ষষ্ঠ ইন্দ্রিয়ে এটা তাদেরকে নক করার ফলে তার ভিতরে কিন্তু ওই সাহিত্য বলি বা যেটা এই কবিতা বলি সেই জিনিসগুলো তার ভিতরে এক ধরনের আলোড়ন তৈরি করে। আর লেখালেখি যারা করে তার খুব মানে সেন্সিটিভ হয়। হ্যাঁ, বিভিন্ন সমাজের যে পরিবর্তন, সমাজের যে স্ট্রাগল, সমাজের যে নৈতিক অধঃপতন সব কিছু তাদেরকে খুব হার্ট করে, সব কিছু তাদেরকে খুব খুশিও করে। তো ওই জিনিসগুলো তারা ভাষায় রূপ দিতে চেষ্টা করে। ওই ভাষাটাই সাহিত্য আর কিছু না, অনুভূতিটার ট্রান্সলেশন। হ্যাঁ, আমাদের কবিতার মধ্যেই বেশি ট্রান্সলেশন হয়। আর গল্প উপন্যাস যেটা সেটা তো কিছুটা প্লটধর্মী, কিন্তু দেখা যায় যে হ্যাঁ আমি আজকে বইমেলায় আসলাম, এখানে কোনো একটা ঘটনা, একটা ধরুন আপনার সাথে পরিচয়, এমন কিছু একটা যেটা হয়তো একটা ছোট্ট স্টোরি, সেই স্টোরিটাকেই হয়তো আমরা একটা স্টোরিতে পরিণত করি। আর উপন্যাস তো হয়তো চিন্তা ভাবনা করে কিছু প্লট, হ্যাঁ, কোনো সামাজিক প্রেক্ষাপটে সেটা লেখা। একটা প্রশ্ন সেটি হচ্ছে যে নারীরা অনেক সচেতন হচ্ছেন, লিখছেন, তারা সমাজের সব ক্ষেত্রে তাদের জায়গা করে নিচ্ছেন। তাহলে এই যে নারীর এগিয়ে যাওয়ায় সাহিত্য কখন সমান হয়ে দাঁড়াবে? আমরা আর খুঁজবো না আলাদা করে যে এটা নারীর সাহিত্য কিনা, কিন্তু সাহিত্যে নারী কিনা। এই জায়গাটার পৌঁছাতে আমাদের কতদিন লাগবে? এই জায়গাটা পৌঁছাতে 100 বছর লাগতে পারে। কারণ কি জানেন, সমাজ কতটুকু আগিয়েছে, হ্যাঁ, আমাদের কালচার কতটুক মানে তার প্রগতির পথে কতটুকু হেঁটেছে সেইটা। এখন তো আমার অনেকটা মানে এখন আমার আসলে কিছুদিন ধরে মন খারাপই চলতেছে। বলা যায় যে আমার মনে হয় যে আমরা প্রগতির পিছন দিকে হয়তো হাঁটছি নাকি, আমরা উল্টো পথে হাঁটছি কিনা, এটা আমাদের সমাজের প্রেক্ষিতে আমি বললাম, আমার দেশের প্রেক্ষিতে। পৃথিবী হয়তো সামনের দিকে আগাচ্ছে, আমাদের এখন সেটাই আর কি, যে এখন পিছনে হেঁটে আবার সামনে তো যাবেই, মানুষ কিন্তু সামনে যাবে, মানুষ কিন্তু মানে পিছনেই পড়ে থাকে না কোনো দিন। হ্যাঁ, সামনের দিকে যাবে, কিন্তু কখনো না কখনো সে পিছনেও হাঁটে। সেই পিছনে হাঁটারও কিছু সময় এখন চলছে, হয়তো বা সবাই হয়তো আমার সাথে এগ্রি করবে না, কিন্তু আমার একজন লেখক হিসাবে পর্যবেক্ষণ এইটা। তো এটাই আর কি। যে নারীদের কি বলবেন, আপনি যে পেছনে হাঁটার কিংবা যে সময়টা মনে হচ্ছে থমকে আছে, আমরা এগোতে পারছি না, সেই জায়গায় নারী কি করতে পারে? নারী বলতে কি নারী লেখক তো ওই যেটা আর কি, তার সে যদি এই সমাজের এই জায়গাটা ভাঙতে পারে, তার ভিতরে তার নিজের ভেতরের যে আয়নাটা ওইটাকে যদি ভাঙতে পারে, তাহলে সে লেখক হিসাবেও তার লেখনীতে ওই জিনিসটা নিয়ে আসতে পারবে, যেটা আমরা মানে যেটাকে আমরা বলবো যে সামনে আগানো বলেন বা যেটাই বলেন, প্রগতি বলেন, মানে আধুনিক হতে হবে মানুষকে। হ্যাঁ, ধন্যবাদ, খুবই দুঃখিত, অনেক ধন্যবাদ আপনাকে। আবার দেখা হবে, কথা হবে, এবং আপনার জন্য শুভকামনা। আপনার বই যে রয়েছে তা দর্শক প্রিয়তা পাক, সেই কামনা রইল। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন অতিথি নবেরা হোসেন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন, বলেছেন, আলোচনা করেছেন, আমাদেরকে বোঝাতে চেয়েছেন নারীর সাহিত্য এবং সাহিত্যে নারীর যে পরম্পরা, সেই পরম্পরা সামনে এগিয়ে যাবে। সাময়িক হোঁচট খেলেও এই বিষয়টি, নারীর অগ্রযাত্রা থেমে যাবে না। দেখা হবে আবারও আর এক কোনো সন্ধ্যায়।